চায় না ওয়েটিং করে। তো সেগুলো বললো, আমি সারপ্রাইজ, আমি বিডি নিউজ করে দেখেছি টপ লেভেল গভর্নমেন্টের মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে বলা হয়েছে যে ডায়েরিতে কেন, আমি জানি আপনি দেখেছেন নাকি, যে ক্যানেডিয়ান ওখানে ডায়েরিতে কেন লেখা হয়েছে, সুতরাং বা এখানে মানে লিগাল ইমপ্লিকেশনের ব্যাপারে কথা বলা হয়েছে। ওয়ার্ল্ড ব্যাংককে নিয়ে বক্তৃতা সবাই দিয়েছেন, ওয়ার্ল্ড ব্যাংক ভালো, নটউইথস্ট্যান্ডিং দ্য ফ্যাক্ট যে আমাদের আরো 34টা প্রজেক্ট ওয়ার্ল্ড ব্যাংকের সাথে চলছে। তো ওয়ার্ল্ড ব্যাংক যদি এত খারাপই হয় তাহলে প্রথমে আমরা অ্যাপ্রোচ করলাম কেন? তো তারপরে তো তাদের এই ফেলিয়ারের পর আবুল হোসেনের এই ঘটনা। বাট একটা কথা আমি বলি, আই মে বি রং, বাট আমি টিভির সামনে বলছি, যদি এইটা আওয়ামী লীগ সরকারের একটা তাসের তুরুপ হয়ে থাকে যে ঠিক আছে আবুলকে আমরা, বিকজ ওয়ার্ল্ড ব্যাংকের তো অনেকগুলি কন্ডিশন ছিল, চারটা কন্ডিশন ছিল, যে ইনভেস্টিগেশন প্রসেসে ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধি থাকতে হবে, এদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে হবে, যেসব অ্যাকিউজড ইন্ডিভিজুয়াল তাদেরকে কাস্টাডিতে নিতে হবে, বা তাদেরকে, যেটা আমাদেরকে এখানে দেখানো হয়েছে যে না 2004 ACC অ্যাক্টে এই ধরনের কোনো স্কোপ নাই, যেটা অফকোর্স আপনি যদি there is a will there is a way, আপনি এনআরবি থেকে করতে পারতেন, আপনি পাসপোর্ট না নিতে পারলে তার অ্যাপেক্স কোর্টে যেতে পারতো, অথবা আপনি ইমিগ্রেশন বন্ধ করতে পারতেন, আমি এই ব্যাপারে যাবো না। তো আই হ্যাভ আ ফিলিং যদি ওয়ার্ল্ড ব্যাংক ইভেন্চুয়ালি ফাইনালি এই টাকা না দেয়, ইউ উইল নট বি সারপ্রাইজড যদি আবুল হোসেন আবার মন্ত্রী হয়। এই আবুল হোসেন সাহেব, আপনি দেখেছেন সুরঞ্জিত বাবুর ঘটনা, গভর্নমেন্ট ডু নট কেয়ার। এই আবুল হোসেন যদি 6 মাসের মধ্যে যদি পদ্মা সেতুর ব্যাপারে ওয়ার্ল্ড ব্যাংক পজিটিভ না দেখেন, আওয়ামী লীগের একটাই কাজ হবে, বিরোধী দল হবে তখন ওয়ার্ল্ড ব্যাংক, আমরা না, সারাদিন ওয়ার্ল্ড ব্যাংকে গালিগালাজ করবে এবং এই আবুল হোসেন সাহেব আবার ওত নিবে মন্ত্রী হিসেবে। কিন্তু জনাব কাজী ফিরোজ আপনার কাছে আসছি, এই আমাদের দুই প্রধান রাজনৈতিক শিবিরের পরস্পর বিরোধী বক্তব্য আছে, মাঝখানে আমরা দেখলাম আবুল হোসেন সাহেবকে নিয়ে একটা বিতর্ক, কিন্তু যেটা পার্থ বলেছেন যে ব্যক্তিগতভাবে তিনি নিশ্চয়ই আমাদের কারো প্রতিপক্ষ নয়, তার চেয়ারগত কারণে অনেক ডিবেট হয়েছে, কিন্তু আলটিমেটলি পদ্মা সেতু করতে গেলে কি উদ্যোগ দরকার এখন? এটা হচ্ছে কি অনেক দেরি করে ফেলেছি এবং আমরা ওয়ার্ল্ড ব্যাংকের সাথে তিক্ততা এমন একটা পর্যায়ে পড়ছে যে শুধু আবুল হোসেন এখন ফ্যাক্টর না। এটা প্রথম দিকে পার্থ যেটা বলছে, প্রথম দিকে ফ্যাক্টর ছিল। আবুল হোসেনের এই চিঠিগুলো ওয়ার্ল্ড ব্যাংক তো 4টে চিঠি দিছে, এই চিঠিগুলো সরকারের আমলে নিয়ে কন্টেস্ট না করে এবং সাপ্রেস না করে এই চিঠিগুলোকে যদি আমলে নিয়ে তারা যদি আবুল হোসেনকে বিদায় দিত, তোমরা বলছো আবুল হোসেনকে আমরা জায়গায় সরে দিলাম, তাও না হয় ইসলাম থেকে বিদায়, এই বিদায়টা আগে দিলে তো আমরা খুশি হতাম। আমাদের পদ্মা ব্রিজ দরকার ছিল না, আবুল হোসেনকে দরকার, এত একটা বিশাল জাতীয় ইস্যু। না আমি এখানে আমি এটা অ্যাড করি, বাংলাদেশে এত বড় একটা ইস্যুতে কোন রাজনৈতিক নেতা ডিসপেন্সেবল হবে, যে কাউকে এখানে স্যাক্রিফাইস করে যায়, because it is a national issue. You are talking about a $3 billion project. অথবা কয়েকটা কুচক্রি যারা এর সাথে জড়িত ছিল, সরকারি কর্মকর্তা হোক বাইরের লোক হোক, এদেরকে বাঁচাতে গিয়ে সরকার যে কানামিসি খেললো, তার পরিণতিতে কি হলো, ওয়ার্ল্ড ব্যাংক আমাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়ালো, তারা এখান থেকে গটিয়ে চলে গেল। যাওয়ার পরেও কিন্তু তাদের নিয়ে আমরা অনেক কিছু অনেক মন্তব্য করেছি, যেটা সবসময় তো তারা পাচ্ছে। তারা প্রত্যেকদিন সকালবেলা উঠে মিডিয়া থেকে নিয়ে নিচ্ছে, তারা পেপার নিয়ে নিচ্ছে, নিয়ে তাদের কাছে এগুলো আছে সামনে। এখন কোন মুখে আমরা আবার তার কাছে হাত পাতবো যে আপনি আবার আমাদের টাকা দেন, আর এক আবুলকে বলে দিলি কি টাকা আসবে? না আরো কথা আছে এখানে, আমি অ্যাড করি ফিরোজের সাথে, যে এখানে আমরা তো অনেক কমেন্ট করেছি, আমাদের সোনার বাংলা, আমাদের যুদ্ধ করেছি, আমাদের চেতনা, আমাদের 16 কোটি মানুষের 32 কোটি হাত, চাঁদাবাজি আরম্ভ করলো ছাত্রলীগ বিভিন্ন জায়গায়, অলরেডি একজন মারা গেল এই কাজ করতে, যে বিভিন্ন স্কুল কলেজে আরম্ভ হলো। তো এইসব তো অ্যাকচুয়ালি পলিটিক্যাল স্টান্ট, এগুলি করে প্র্যাকটিক্যালি আপনি 3000 কোটি টাকা উঠাতে পারবেন না। আর বাংলাদেশে এই সরকারকে মানুষ এত ভালোবাসে না বা বিশ্বাস করে না যে আপনার কথা মতো 3000 কোটি টাকা দেবে, ঠিক আছে, তো 10 বেলা এক বেলা বাজার করবে, এগুলো দিশা করবে। ভাই আমাদের সোনার বাংলা দরকার নাই, আমরা এই প্রজন্ম একটা নর্মাল বাংলা চাই। উই ওয়ান্ট আ নর্মাল বাংলা, যেখানে রুল অফ ল থাকবে, আমরা আমাদের কাজ করবো। আমার মনে হয় যে আমাদের এখন বাস্তবে চলে আসা উচিত, উই গেট টু ইমোশনাল। কিন্তু সেটা যেন পার্থ আপনি যেভাবে বলছেন ঠিকই আছে, নর্মাল বাংলা দরকার বা আপনার যে আবেগের জায়গা আপনি বলছেন, কিন্তু এই ক্ষেত্রে আপনাদের কোন সুনির্দিষ্ট প্রস্তাব কি আছে পদ্মা সেতু নিয়ে? লাইক হোয়াট? মানে আপনি কি মানে এই সুরাহার পরে কিভাবে কাজ হতে পারে? এখন আবুল হোসেন সাহেব গেলেন, কিন্তু এরপরে বিকল্প আমার মনে হয় কি এখন যেটা আমি মনে করবো যে পদ্মা সেতু কেন, বাংলাদেশে অনেক ব্যাপারই আছে যে ব্যাপারগুলিতে একটা ন্যাশনাল কনসেনসাস থাকা উচিত। এখন
ফরেন পলিসি থেকে আরম্ভ করে এই ধরনের পদ্মা সেতু পাওয়ার প্ল্যান্ট থেকে আরম্ভ করে যেসব ব্যাপার ন্যাশনাল ইস্যু সেসব জায়গাতে বিরোধী দল এবং সরকার দল প্রত্যেকের মিলে একটা কাজ করা উচিত যে এইটাতে কে সরকার পরিবর্তন হোক না হোক এই পলিসিগুলি যাতে কখনোই পরিবর্তন না হয়। তো ওই চিন্তা চেতনার ওই স্তরে কিন্তু আমাদের আসা উচিত এবং আমি মনে করি যে ওয়ার্ল্ড ব্যাংকিং নিয়ে কোনো কথা বলা উচিত না। There should be a closed door meeting, high official with the Prime Minister, with the Finance Minister and other people. Forget about the election manifesto, যে কার কি election manifesto বা কে কি বেনিফিট পাবে, for the betterment of the country. ওয়ার্ল্ড ব্যাংকের সাথে একদিনের সম্পর্ক না, প্রধানমন্ত্রী আসবে প্রধানমন্ত্রী যাবে, বাংলাদেশও থেকে যাবে ওয়ার্ল্ড ব্যাংকও থেকে যাবে। সুতরাং কোনো ব্যক্তি বা কারো পলিটিক্যাল স্টান্টের জন্য যাতে এই সম্পর্কটা নষ্ট না হয়, এটার রেজাল্ট কিন্তু সুদূর প্রসারী আমরা সামনে পাবো। এক্সাম্পল ক্রিয়েট করা হোক না, অনেক তো হলো, ওরা আমরা যা করবো আওয়ামী লীগ সমালোচনা করবে, আওয়ামী লীগ যা করবে আমরা সমালোচনা করব, এই থেকে বের হয়ে এসে কিছু কিছু ইস্যুতে তো আমরা ন্যাশনালি আমরা এক হতে পারি। এখানে পার্থক্য মুশকিলটা হয়েছে কি যে আমাদের দুর্ভাগ্য ওইটি যে আজ পর্যন্ত আমরা কোনো ব্যাপারে এই রাজনৈতিক দলগুলো এক হতে পারিনি, কখনো না। খালি এই সরকার আমরা না, এর অতীত সরকার তারা আপনারা যখন ক্ষমতায় ছিল সবাই এক হয়েছিল না, সেটা তো আমরা পদ্মা সেতু আমরা তখন যমুনা করতে গিয়া দীর্ঘদিন যাবত আমাদের এটা একটা ছিল, সার্চ ছিল এবং আমরা সমস্ত জাতিকে এক করতে পেরেছিলাম। ইনডাইরেক্ট ট্যাক্স দিয়া কিছু টাকা ই করে তারপর ওয়ার্ল্ড ব্যাংকের দ্বারস্থ গেছি, জায়গার কাছে গেছি, সমস্ত সাহায্য সংস্থা এসে আমরা এভাবে করেছি। কিন্তু এত তাড়াহুড়ো করে এটা করতে গিয়া এবং কিছু লোক মনে করলো যে এখান থেকেই বোধ হয় এত বিশাল একটা প্রজেক্ট কিছু করা যায়, সেখানে আমাদের ভুলটা হয়ে গেছে। আরেকটা পার্থক্য বলছে যে জাতীয় ঐক্য দরকার, এখানে এক কিছু ইস্যুতে জাতীয় ইস্যু সমস্ত জাতিকে ঐক্য হবে না, এটা হয় নাই, অতীতে কখনো হয় নাই এবং এক হবে না। কারণ সবাই মনে করে যে আচ্ছা ঠিক আছে বিএনপি ক্ষমতায় 4 জন ক্ষমতা ছিল, কত আর করবা অত্যাচার আমাদের উপরে, অত্যাচার করবা, জেলে দেবা, মামলা দেবা, ঠিক আছে আমরা আসতেছি তো আমরা আবার এটা ডাবল করবো। আসলো এরা এসে করতেছে, বিএনপি বলতেছে যে আমাদের উপর এত মামলা মগরদম অত্যাচার করতেছ, আমরা ইলেকশন দাও, আমরা ক্ষমতা আসলে এইটার বেশি আমরা করবো, এইভাবে কিন্তু বেড়ে যাচ্ছে। এখানে একটা জিনিস এক হচ্ছে যে মাঝখান দিয়ে কিন্তু সাধারণ মানুষের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে, সুতরাং আমাদের গ্রহণযোগ্যতা মানুষের কাছে কমে যাচ্ছে, কারণ সাধারণ মানুষের বেড়ে যাচ্ছে। কারণ মানুষের কিন্তু এই মাইন্ডসেট, মানুষ আমাদের জিজ্ঞেস করলে আপনারা ক্ষমতা আসবেন কি করবেন, একটু মিচকে হাসি দিয়ে জিজ্ঞেস করে আপনারা ক্ষমতা এসে কি করবেন, কি অবস্থা করবেন, হ্যাঁ মানে এইটা হয়তো বলতে পারে না আমাদের কথা জিজ্ঞেস করে। এটা হচ্ছে প্রতিহিংসা, একটা বেড়ে যাচ্ছে প্রতি মুহূর্ত। ধন্যবাদ। আমি ঠিক এই জায়গাতেই অধ্যাপক কলিমুল্লাহ আপনার দৃষ্টি আকর্ষণ করছি। শুনছিলেন আলোচনায় দুজন রাজনীতিকের, আসলে দুজনই তো এক ধরনের সোল সার্চিং করছেন এবং খুব অকপটে তাদের নিজস্ব সেটা কিন্তু বলে দিচ্ছেন, এটা ভালো, ইটস এ গুড স্টার্ট। এটা দুইজনের মধ্যে সীমাবদ্ধ না থেকে যদি ছড়িয়ে দেওয়া যায়, শত ফুল যদি ফোটে তাহলে জাতির সৌভাগ্য। আমরা তো অবশ্যই আশাবাদী, আশা নিয়ে তো মানুষ। কিন্তু স্যার সেক্ষেত্রে আরেকটি প্রশ্ন, আমরা পদ্মা সেতু নিয়ে কথা বলছিলাম, আপনি বোধহয় বাইরে ছিলেন মাঝখানে অনেকদিন, আমি তৃণমূল নেতৃত্বে নির্বাচন, কিন্তু এই পদ্মা সেতু নিয়ে আমরা দেখলাম নানা ধরনের বক্তব্য, আমরা উদ্দীপ্ত হলাম, আমরা লড়াই করতে চাইলাম এবং এখন আবার আরেক রকম দেখছি। কিন্তু এবং বিএনপি বা তার স্ট্যান্ডে থাকবে, বিজেপি তার স্ট্যান্ডে থাকবে, এটা স্বাভাবিক নিয়ম। কিন্তু মাঝখান থেকে সাধারণ মানুষের অবস্থানটি কি দাঁড়াচ্ছে? সাধারণ মানুষ কিং কর্তব্য বিমূঢ়, দ্বিধাদ্বন্দ্ব, নানান রকমের টানাপোড়েনের মধ্যে, নাভিশ্বাস একটা অবস্থার মধ্যে, কোনো সন্দেহ নেই। কিন্তু আপনার এখনো কিন্তু মানুষ যখন উদার্ত আহ্বান পায় তখন কিন্তু সম্বিত ফেরে, তাকায়, ভাবে, দ্বিতীয়বার একটা চিন্তার চেষ্টা করে। কিন্তু সেটা যদি আপনি আবার ওই ট্যাকটিক্যাল রিট্রিটে চলে যান, অর্থাৎ সরকার যে অবস্থানটি নিল, নানান রকমের জাতীয়তাবাদী বক্তব্য হাজির করে একেবারে সাম্রাজ্যবাদ বিরোধী চেতনা জাগ্রত করবার একটা কাজে লাগিয়ে হঠাৎ করে 180 ডিগ্রি ডিগবাজি দিয়ে যদি আবুল বদ পর্বের এই কাণ্ডটি ঘটায়, তখন মানুষ একেবারেই কিং কর্তব্যবিমূঢ় হয়ে যায়। ধন্যবাদ। আমরা নিয়মমাফিক বিরতি থেকে ঘুরে এসে আবার আলোচনায় আসবো। দর্শক, 21 রাতের এই পর্যায়ে আমরা একটি ছোট্ট বিরতিতে যাবো। বিরতির পর আমরা আজকের এই অতিথিদের সাথে এই আলোচনায় ফিরে আসবো, আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম 21 রাতের আজকের আলোচনায়। জনাব কাজী ফিরোজ, আপনাকে শুরু করতে চাই এই পর্বটি। সংকট আছে এবং এই সংকট কোনটি খুব বেশি নতুন নয়, আপনি যেটি বলছেন যে পাল্লা দিয়ে বাড়ছে সময়ের সাথে, কিন্তু উত্তরণটি আমরা কিভাবে খুঁজতে পারি? এই কি চলবে?
উত্তরণ মুশকিল হচ্ছে কি যে উত্তরণ কি করবে বা সাধারণ যারা সংকট তো তারাই বাড়াচ্ছে, সংকট সৃষ্টি হতেই পারে, একটা সরকার চালাতে গিয়ে কোথাও সংকট সৃষ্টি হতে পারে, কিন্তু সংকট তো উত্তরণ করতে হবে সরকারকে। মেডিকেলে একটা রোগীকে মারধর করছে ডক্টর, এটা যাইয়া একটা মীমাংসা করে সেখান থেকে তাকে একটা উন্নত চিকিৎসা দিয়ে বের করে দিলে কিছুই তো না। সাংবাদিকের হাতটি ভাঙে না পড়ে, সাংবাদিকের কাছে সংবাদ সংগ্রহ করতে তাকে পিটিয়ে, সাংবাদিক সবাইকে পিটিয়ে। এই যে সংকট আরো বাড়তেছে, সেটা সাংবাদিকদের মাঠে নামতে হচ্ছে আন্দোলনে। তো এই দেখবে কি সরকার? দেখবে আসেন শেয়ার মার্কেটে, আমার স্যার বলছেন, শেষব বলছেন যে 1 কোটি ভোটই নষ্ট হয়ে গেছে। ভোটের কথা বাদ দেন, মানুষ যে কষ্টটা পেয়েছে, গরিব মানুষের পকেট কেটে এই যে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে গেছে, অথচ আজ পর্যন্ত মনে হচ্ছে যে দেখার বোধহয় কেউ নেই, আল্লাহ ছাড়া আমাদের দেখার আর কেউ নেই। তো কে দেখবে? সংকটের উপর একটার পর একটা সংকট বাড়তেছে, খালি সাংবাদিক পিঠের সংবাদ। আমাদের সাধারণ জনগণ বলে যে বাজারে গেলে এমনি তো দ্রব্যমূল্য, তারপরে রমজান মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে, বাড়ি ভাড়া বাড়িয়ে দিচ্ছে, বিদ্যুৎ আবার দাম বাড়িয়েছে আমাদের এই অর্থমন্ত্রী সাহেব। এবং বিদ্যুতে তো এখন দেখেন অ্যাডভাইজার আছেন, প্রধানমন্ত্রী তো এত অ্যাডভাইজার বাড়িয়েছেন, তারা এত শক্তিশালী যে মন্ত্রী থেকে এই অ্যাডভাইজার শক্তিশালী। আমাদের সময় এগুলো ছিল না, এত শক্তিশালী অ্যাডভাইজার ছিল না, মন্ত্রী আমরা করতাম কাজ। কিন্তু এইগুলো করে কি হবে? দেশের মানুষকে কষ্ট দিয়ে ভোগান্তি দিয়ে কোনো কাজ হবে? বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে, বিদ্যুতের দাম যেভাবে বাড়াইছে মানুষের খুব কষ্ট হচ্ছে, বুঝতে পারছে মানুষের ইনকাম বাড়তেছে না। তা মধ্যবিত্ত পরিবারগুলো তো একদম নিঃস্ব হয়ে যাচ্ছে। এখানে একদমই নিম্ন মধ্যবিত্ত বা নিম্ন শ্রেণী আর উচ্চ শ্রেণী সৃষ্টি হয়ে যাচ্ছে। এই যে গ্যাপটা, এটা তো মারাত্মক সৃষ্টি করবে আগামীতে। এটার জন্য আমাদের খেসারত দিতে হবে। জনগণ নিষ্পেষিত, এক কথা বলা যায় জনগণের কষ্ট ছিল না। এদিকে তো মানে আপনি যদি দেখেন নতুন ব্যাংক হচ্ছে, অনেক দিক দিয়ে তো উন্নতি হচ্ছে। আরে ভাই, নতুন ব্যাংক, পুরান ব্যাংকই চলতেছে না। আমি তো শেয়ার মার্কেটে আমরা আছি, পুরান ব্যাংকের শেয়ার দেখছেন কত নেমে আসছে, তলানিতে থেকে গেছে। ব্যাংকে লিকুইডিটি ক্রাইসিস রয়ে গেছে, তার সংকট। সরকার নাকি ব্যাংক থেকে ঋণ নিচ্ছে, তো ব্যাংক চলবে কিভাবে? ব্যাংকে লব্ধি করবে কারা? সাধারণ জনগণ যারা শেয়ার মার্কেটে এসেছিল তারা এখন আছে, আর যারা এসে 10 টাকার শেয়ারকে 250 টাকা বানাইছে, এখন সেই শেয়ারের দাম হচ্ছে 60 টাকা, তারা কিন্তু চলে গেছে টাকা নিয়ে। সরকার একবারে বলে না যে তোমরা টাকা দেবেন, ফোন দিয়ে দাও, তোমরা বাজার থেকে শেয়ারটা কেনো। আমরা বলছিলাম যে একজন ডাইরেক্টর থাকতে হলে তার শেয়ার থাকতে হবে, সে উচ্চ মূল্যে, সর্বোচ্চ উচ্চ মূল্যে শেয়ারগুলো বিক্রি করতেছে। সর্বনিম্ন মূল্যে এখন আমরা কিনতে বললে 2% শেয়ার কেন, কেউ কেন না, হাইকোর্টে যায়, সুপ্রিম কোর্টে যায়, এখানে যায়, ওখানে যায়, সরকার যায়। অর্থাৎ বিচার নাই। এগুলো যদি বিচার হইতো, দেখার লোক থাকতো, মানুষ এইভাবে। কিন্তু আপনি যেটি এখানে বলছেন টক শোতে, এটি নিয়ে আপনার দলীয় কোরাম এবং মহাজোটের যে এখানে তো বলার অর্থ যে মহাজোটের কাকে পাবো? দেখেন, মহাজোট বলতে তো আমি আমাকেই বলি। আমি তো মহাজোটের কিছু মন্ত্রী আছে যাদের আমি যেগুলো চিনি না, তারা এই আওয়ামী লীগ রাজনীতির সাথে ছিল না, তারা জয় বাংলা স্লোগান দেয় নাই, তারা যুদ্ধের সময় তাদের আমরা দেখি নাই, তারা বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করে নাই। এখন তারা কথা কথা চোখ বুঝে করি জাতির জনক, বঙ্গবন্ধু মানে বিশ্বের মহান নেতা, জাতির জনক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অর্থাৎ বঙ্গবন্ধুর নামের আগে এত কত অ্যাডজেক্টিভ দেয়। আমি দীর্ঘদিন আওয়ামী লীগ করেছি, ছাত্রলীগ করেছি, যুবলীগ করেছি, আমরা তো এই অ্যাডজেক্টিভ আমরা কোনো দিতে পারিনি, বঙ্গবন্ধুর সামনেও না পিছু না। অথচ এদের অ্যাডজেক্টিভ শুনে আমি দুঃখ পাই, লজ্জা পাই যে এরা শিখলু কোথায়, এটা তো আমরা শিখতে পাই। ধন্যবাদ। একজন দর্শক আছে, দর্শকের কথা বলে আলোচনা আমি যেন পার্থক্য কাছে আসবো। সুপ্রিয় দর্শক, আপনি আপনার নাম বলে প্রাসঙ্গিক প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি দুবাই থেকে আব্দুল ভাই, বলুন, প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হলো এই জনাব চলে গেল কোনো বিশ্বের নাম ধারণ করে, যেমন কারো নাম ধারণ করে, জাতীয়বাদী শরীফ সাহেবের রাজনীতিকে ভবিষ্যতে কোনো ক্ষতি হবে কিনা ভোটের ব্যাপারে? আবুল হোসেন চলে যায়, ভোটের কোনো ক্ষতি হবে কিনা আপনার কাছে আসবো, তার আগে যেন পার্থ বলার বলা ছিল। আচ্ছা, আমি জব তো আমি 1 মিনিট শেষ করুন। না, ভোটে তো অবশ্যই ক্ষতি হবে, ভোটে ক্ষতি হবে। এখন পার্থরা যত কথাই বলুক যে না আমরা এই উঠে না বা কিছু, আবুল হোসেনের জন্য আমাদের উপরে 1 কোটি ভোট,
3 কোটি মানুষ বসবাস করি, এই 1 কোটি ভোটের তো আমাদের আঘাত করছে আবুল হোসেন একা, এই পদ্মা বেশ ক্যাপাবল। হ্যাঁ, সেই জন্য আমাদের ভোটের মারাত্মক ক্ষতি করবে এটা নিঃসন্দেহে। পার্থ না আসলে এক ধরনের আত্মপলব্ধি আমি এটা বলছেন আজকে কাজী ফিরোজ রশিদ। আসলে পলিটিক্যাল যারা পলিটিক্স করে, যারা জনগণের পলিটিক্স করে, দুই ধরনের জিনিস আছে কিন্তু। একটা হলো যারা পলিটিক্স করে, যারা আনসারেবল টু দ্য পিপল, আর একজন হলো যারা মন্ত্রী এমপি হয়, টেকনোক্রেট যারা আর কি, পলিটিক্যাল টেকনোক্রেট যারা ওই অয়েলিং করে। দেখা যায় যে বঙ্গবন্ধুর কবরে, যে নিজের বাবার কবরে কোরআন শরীফ পড়েন কোনোদিন, কিন্তু বঙ্গবন্ধুর কবরে যে কোরআন শরীফ পড়ছে কাঁদছে, এরকম কিছু আছে। এতবারও নিজেদের কবরে বাবা মার কবরে যাবেন অথচ নেতাদের, এরকম কিছু আছেন যারা, এর হলো ওই শ্রেণীটা যারা ভালো কাজ করে একটা ভালো দর্শন দিয়ে আগামীতে রাজনীতি করতে পারে না বা নেতা নেত্রীর কাছে যেতে পারে না। বাট এনিওয়েজ, আমি যেটা বলতে চাচ্ছি কি, পেশাগতভাবে তো আমি একজন ব্যারিস্টার, শিক্ষকতা করি আমি। মাঝে মাঝে আমি পাবলিক ল বা কনস্টিটিউশনাল ল যেটা সেটা পড়াই, যেটা ইউকে অফকোর্স। তো আমাদের তো ওয়েস্টমিনস্টার সিস্টেম আমরা ফলো করি। তো আমি সেই কনস্টিটিউশনাল ল পড়াতে যে ইউকের সেপারেশন অফ পাওয়ার, রুল অফ ল, ইন্ডিভিজুয়াল মিনিস্টার রেসপন্সিবিলিটি, রিলেশনশিপ বিটুইন জুডিশিয়ারি অ্যান্ড দ্য পার্লামেন্ট, সভরেনিটি অফ পার্লামেন্ট, যা যা পড়েছি, যা যা শিখেছি, যা যা শিখিয়েছি, তার পুরো উল্টোটাই আমি বাংলাদেশে দেখতে পাচ্ছি, একদম সম্পূর্ণ। দ্য কমপ্লিট সিস্টেম ইজ বিং রান বাই টেকনোক্রেট অ্যাডভাইজার্স। অনেক মন্ত্রী আছে বাংলাদেশের, অনেক মানুষ বলতে পারবেন না যে এই মন্ত্রী কারা। ইলেকট্রিসিটি বা বিদ্যুতের মতো একটা ইম্পর্টেন্ট মিনিস্ট্রি ইজ বিং রান বাই অ্যাডভাইজার, দো যেখানে একজন মন্ত্রী আছে যার নাম অনেকেই বলতে পারবেন না। তো অনেক বড় বড় ডিসিশন নিচ্ছে, এতে করে প্রত্যেকটা উইং গভর্নমেন্টের ভেঙে যাচ্ছে। এবং এই গভর্নমেন্টটা 3.5 বছরে এত আনপপুলার হয়ে যাচ্ছে বা জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, যাতে করে তারা কোনোভাবেই রিকভার করতে পারছে না। তো আমার কথা ছিল, যেটা আপনি যেটা বললেন যে এ থেকে বের হওয়ার উপায় কি, প্রথম জিনিসটা মাইন্ডসেট পরিবর্তন করতে হবে এবং দায়িত্ব নিতে হবে এবং কাজ করতে হবে। ইটস নট অ্যাবাউট আমরা আগামীতে ক্ষমতায় আসবো, আবুল হোসেন কতখানি ভোট কমেছে। আমরা আগামীতে ক্ষমতায় আসার পরও যদি আমরাও পরিবর্তিত না করি, আমাদের মাইন্ডসেট পরিবর্তিত না হয়, তাহলে দেশের কিছু হবে না। হয়তো আমরা ক্ষমতায় থাকবো, আবার কিছুদিন পর ক্ষমতা থেকে চলে যাবো। বাট দ্য টাইম হ্যাজ কাম যে আমাদের নেতৃত্বটা উপলব্ধি করতে হবে যে এখন দেশে লিডার দরকার, প্রাইম মিনিস্টার না। উই নিড আ লিডার ইন দিস কান্ট্রি। সেটা খালেদা জিয়া হোক বা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হোক, বিরোধী দলকে খালেদা জিয়া, তাদের যারাই দেশ চালাবে তাদের মনে রাখতে হবে যে উই নিড লিডারশিপ, আমাদের দিক নির্দেশনা দরকার। আমি একটু সময় নিই আপনার কাছ থেকে। আপনি আমরা একটা সিলিকন ভ্যালি কিন্তু বানাতে পারিনি বাংলাদেশে। আমাদের যে যুব সমাজ, তারা তো আমাদের গার্মেন্টস ধরিয়ে দিয়েছে, আমরা খুব খুশি $10 বিলিয়ন দিয়ে, অথচ শত শত বিলিয়ন ডলার কিন্তু ভারতে, ব্যাঙ্গালোর সব জায়গায় নিয়ে গেছে। আমাদের এখানে নেই। আজকে গভর্নমেন্ট কি কথা বলতে পারে না ইংল্যান্ডে যে তোমাদের সব আউটসোর্সিং আমরা করবো, তোমরা আমাদেরকে ট্রেন করে দিয়ে যাও। আজকে লন্ডনে আপনি পিৎজা হাটে ফোন করলে দ্য ফোন ইজ বিং পিক আপ ফ্রম ব্যাঙ্গালোর। ওকে, আমরা করতে পারি নাই। আজকে আমাদের সমাজ, আমাদের একটা ফলস ভ্যানিটি আছে। আমরা আমাদের অ্যাগ্রো বেসড আমরা চাষা মনে করি। আপনারা অ্যাগ্রো বেসকে গ্রিন কলার জব নাম দিয়ে বড় বড় কোম্পানিরা বাংলাদেশে আজকে যারা ব্যবসায় ইমপ্রুভ করেছে, তারা কিন্তু সব ইন্ডিভিজুয়াল। এই গার্মেন্টস কিন্তু ব্যক্তিগত, এই হাউজিং প্রকল্প ব্যক্তিগত। তাদেরকে যদি আপনারা প্রমোট করেন থাইল্যান্ডের মতো, আজকে বাংলাদেশ কৃষিকাজ অনেক উপরে উঠে যেতে পারে, অ্যাগ্রো বেসড অনেক উপরে উঠে যেতে পারে। তো আজকে প্রাইভেট ইউনিভার্সিটি, আপনি সরকার কেন প্রাইভেট ইউনিভার্সিটি মফস্বলে করে না? আজকে আমি যদি ভোলাতে একটা প্রাইভেট ইউনিভার্সিটি করতে চাই, আমার এলাকার ছেলেমেয়েরা যারা 5 লক্ষ টাকা খরচ করে ঢাকাতে পড়ছে থার্ড ক্লাস ইউনিভার্সিটিতে, বিকজ তাদের 3 লাখ 4 লাখ টাকা খরচ হয়ে যাবে। মেয়েদের 18 বছর বয়সে বিয়ে দিয়ে দিচ্ছে এলাকাতে, বিকজ তারা ঢাকাতে পাঠাবে না তাদের সন্তানের। আমি যদি ভোলাতে একটা প্রাইভেট ইউনিভার্সিটি করতে চাই, আমাকে দিবে না পারমিশন, অনলি বিকজ আই ডু নট বিলং টু আওয়ামী লীগ। তো এইরকম একটা জনস্বার্থে একটা ন্যাশনাল কনসেনসাস থাকতে হবে। চিন্তা চেতনা যদি পরিবর্তন করা যায়, বাংলাদেশ ইজ দ্য বেস্ট কান্ট্রি। কিন্তু আপনি যদি চিন্তা চেতনা পরিবর্তন না করেন, শুধুমাত্র গণতন্ত্রের ঘোষণা আর কথায় কথায় মুক্তিযুদ্ধের চেতনা, সোনার বাংলা, জনগণের ভাগ্য নিয়ে চিনিমিনি, আমরা এটা দিব না, আমরা এটা, এই দেশের কোনো উন্নতি আমি দেখতে পাচ্ছি না। এই জন্য আমি বলি ভালো ছেলেদের রাজনীতিতে আসা উচিত, তবে একদম হোপলেস কন্ডিশন না। বিকজ মিডিয়া যেটা গণতন্ত্রের একটা স্তম্ভ, আপনারা প্লাস প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া থেকে আরম্ভ করে বিভিন্ন শৈশিক সমাজের মানুষেরা, তারা ভোট পাক কি না পাক, ইট ডাজন্ট ম্যাটার। বিকজ আমাদের মধ্যে একটা গর্ব আছে। আমরা কিছুদিন আগে আবু সাইদ সাহেবকে অপমান করেছি, আপনার মনে আছে পার্লামেন্টে। বিকজ আমাদের মধ্যে কিন্তু একটা ইনডাইরেক্ট মিল আছে। হ্যাঁ, একটা মাসতুত ভাই থাকে না, যে আমাদের ইনডাইরেক্ট, আমাদের কেউ কোনো কথা বলে আপনার জামানত বাজার, আপনি জীবনে কিন্তু এমপি হতে পারবেন না, আপনি জীবনে ভোট পান নাই, আপনি কেন আমাদের নিয়ে কথা বলেন? আমাদের একটা ভাব যেমন আমরা একটা রাজা।
আমাদের নিয়ে কোনো কথা বলতে পারবে না। এই অ্যাটিটিউড থেকে বের আসতে হবে। কেউ আমাদেরকে কথা বললে এটা গুড স্পিরিটে নিতে হবে যে আমরা সবাই মিলে এই দেশটাকে চালাবো। আপনি অঞ্জন আপনার জায়গা থেকে দাঁড়াবেন, একজন তিনি তার জায়গা থেকে দাঁড়াবেন, এই ক্যামেরাম্যান ভাই তার জায়গা থেকে দাঁড়াবেন, আমি পার্থ রাজনীতিবিদ, সবাই একসাথে মিলে কিন্তু দেশ উন্নতি হবে। সো হোপ ইজ স্টিল দেয়ার, জাস্ট উই নিড আ স্পার্ক। পেট্রোল ঢালা আছে, একটা লিডারশিপ কোয়ালিটি, এটা ইট কুড বি এনিওয়ান, ইট কুড বি বেগম খালেদা জিয়া, ইট কুড বি শেখ হাসিনা। কালকে যদি শেখ হাসিনা চিন্তা করে যে আমি কালকে নতুন শেখ হাসিনা হবো, তার কান্ট্রি ক্যান চেঞ্জ। কালকে যদি বেগম খালেদা জিয়া চিন্তা করে যে আই উইল লার্ন ফ্রম দ্য মিস্টেকস, জাতির কাছে ক্ষমা চাওয়ার কারোই দরকার নেই, আমারও দরকার নেই, আপনাদের, বাট উই উইল স্টার্ট, উইল গিভ ইট আ নিউ গো। হবে, সবাইকে দিয়ে হবে। একটা পারসন ইজ নোন বাই হিজ সোলজার্স। কালকে শেখ হাসিনা যদি মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করে আমি দেশকে সঠিকভাবে চালাবো, সব মন্ত্রী আগুনও ঠিক হয়ে যাবে। এবং গণতন্ত্র প্রতিদিন অনেক সামনে যাবে, কিন্তু এই হানাহানি, এই মারামারি, দলীয়করণ, আত্মীয়করণ, এই সমস্ত করতে করতে ভাঙিচার করতে করতে গণতন্ত্র কিন্তু সামনে যেতে পারে। ধন্যবাদ। গণতন্ত্র অনেক পিছিয়ে গেছে। আমি বলবো যে এখনো আমি অনুরোধ করবো এবং আমি বলবো যে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই একটা কোটা করা উচিত, ভালো ছেলেদেরকে চ্যালেঞ্জ হান্ট করা উচিত, তাদেরকে পলিটিক্সে আনা উচিত, এবং নট নেসেসারিলি রাজনীতির ক্লাস নেওয়া উচিত। কি রাজনীতিতে তাদেরকে বুঝাতে এবং তাদেরকে বুঝাতে হবে যে এই দেশটা কত সুন্দর হতে পারে, এবং উই উইল ওয়ার্ক ফর দ্য নেক্সট জেনারেশন। আমরাই নগদে ক্যাশ করে খাবো সেই জন্য অ্যাটিটিউড না হয়, উই উইল ওয়ার্ক ফর দ্য নেক্সট জেনারেশন। তবে একটা কথা বলি, ওই পলিটিক্যাল আমাদের জেনারেশন প্রায় 8-9 কোটি ভোট আছে যাদের বয়স 40-এর নিচে। আমাদের জেনারেশন কিন্তু আমাদের ওই আগে যেভাবে ওই 91 বা এর আগের মাইন্ডসেটে যেভাবে দেশ চালানো হয়েছে সেইভাবে কিন্তু আমাদেরকে কন্ট্রোল করা সম্ভব না। আমরা অনেক বেশি গণতান্ত্রিক আমাদের চিন্তা চেতনায়, এবং আমরা অনেক তাড়াতাড়ি রিয়াক্ট করি, এবং আমাদের মাথায় হাত দিলে আমরা বুঝি, কোনো লাঠির বাড়িতে কিন্তু আমরা বুঝি না। আমাদের আসলে যে কোনো মূল্যে প্লুরাল স্পেস যেটা আছে এটা ক্রমে সংকুচিত হয়ে আসছে, এটাকে রক্ষা করতে হবে, বিস্তৃত করতে হবে, প্রসারিত করতে হবে। ধন্যবাদ জনাব কাজী ফিরোজ রশিদ, ধন্যবাদ অধ্যাপক নাজমুল হাসান কলিমুল্লাহ, ধন্যবাদ আন্দালিব রহমান পার্থ। দর্শক, 21 রাত আজ পর্যন্ত এই সচরাচর যেটি ঘটে, প্রধান দুই রাজনৈতিক শিবিরে দুজন থাকেন, নিজ নিজ দলের বন্দনা, দলীয় বন্দনা, নেতৃত্বের বন্দনা, সময় কেটে যায়, বেশ গরম ঝগড়াঝাটি ঘটে। অনেকে হয়তো যারা পরিচিত জন SMS পাঠান যে ভালো জমেছিল, সেদিক দিয়ে আজকে আলোচনাটি জমেনি। কারণ পৃথিবীতে সবচেয়ে কঠিন ব্যাপার নিজের সামনে নিজেকে নিয়ে আয়নার সামনে দাঁড়ানো, সেটি হয়তো অনেকে দাঁড়ান না। আমাদের দুজন অতিথি আজকে চেষ্টা করছিলেন। কথা হচ্ছে যে গত 20-21 বছরের গণতান্ত্রিক সময়ে অনেক রকম বিচ্যুতির কথা। আচ্ছা, আমাদের শীর্ষ নেতৃত্বে যারা থাকেন তারা কি কখনো ভাবেন যে তাদের এই বিচ্যুতির কারণে যে স্বৈরাচারকে তারা উৎখাত করেছিলেন সেই স্বৈরাচার কিন্তু বৈধ হয়ে যায়? এই জায়গাগুলো ওদের ভাবা দরকার। কারণ স্বপ্ন দেখার চোখ না থাকলে স্বপ্ন দেখাটা খুব কঠিন, এবং স্বপ্ন দেখানো আরো দুষ্কর, এটিও মাথায় রাখা দরকার।